আমি যখন বলছিলাম দ্যাট আমাদের জয়েন্ট ফ্যামিলি ছিল, যে কারণে আমি আর্মাটুলা স্কুলে যেতে পারি নাই। Not because of my failure, but my mother wanted that my cousin of my age will feel bad, so I should not go. So, so I remained at the same school, that is to say, Jinjira PM Primary School. Class 5A, আমি পগজ স্কুলে ভর্তি হই। পগজ school is also a very well known and one of the oldest. In fact, probably in Bangladesh, it was the oldest high school, and it was set up by an Armenian, and it was, but the students were predominantly Hindus, but that did not matter in our educationally. From there I got my promotion to class 6, then stayed on. I did all right in the school. Headmaster was happy, except that I used to remain absent more frequently. Just because I didn't take it very seriously, or maybe weather, because of crossing the river like that. And তো ওইখানে ভালোই করছি, পার্টিকুলারলি ইংরেজিতে ভালোই ছিলাম। আমাদের ইংরেজি স্যারের নাম ছিল রহমান স্যার। উনি খুব স্ট্রিক্ট ছিলেন, বাট অ্যাট দ্য সেম টাইম খুব লাইক করতেন। ওই আমার ফ্রিকুয়েন্ট অ্যাবসেন্টের জন্য হেডমাস্টার মনীন্দ্রচন্দ্র ভট্টাচার্য ওনার নাম ছিলেন। তো উনি একদিন ডাকছিলেন আমাকে, কেনিং করে না কিছু নাই, বাট he expressed his dissatisfaction, and he was not happy with the explanation that weather kharab thakle river crossing becomes, which was not very frequently. He was so then again I got my promotion to class 7. Meanwhile, my father was quietly collecting information. My father was very instrumental in my going to Sargodha in terms of collecting information, forms, etc. উনি আগেই অ্যাডটা কালেক্ট করে ওই স্কুলের সাথে একটা কমিউনিকেশন করছিল, তো করে সবকে রেডি রেখে করছে। তো উনি ফর্ম টর্ম ফিল আপ করে দিচ্ছেন, ঠিক করে দিচ্ছেন। অ্যান্ড ক্লাস 7-এ যাওয়ার পর I didn't think that I'll make it, because এত ছাত্র তো পরীক্ষা দিত। তারপরও I tried it. তো পরে ভাবলাম দ্যাট যেহেতু প্রাইমারি স্কুলে আমি এত ভালো করছি, হ্যাঁ, তারপর এখানেও ভালোই করতেছি। If the luck submits, ইংরেজি was the weakness. Particularly the interview was being taken by the British teachers, British or Australian teachers. তো ওইখানে দিয়ে রিটেন পাস করলাম। না, আমার ফাদার সব রেডি করে দিয়েছিল, আমাকে জিজ্ঞেস করলো। আর তারপর তার এক্সপিরিয়েন্সও ছিল, যেহেতু আমার বড় দুই ভাই ট্রাই করছে, আমার বড় ভাই, মেজো ভাই। তো সারগোদার জন্য হি অলসো got through the written, but in the medical he got stuck up. In the viva also he got through, but medically he was colorblind. Then arekta tar problem chilo, which is harmless problem, cardiac problem. It is to call murmur, heart murmur, maybe an extra sound or something, but it was harmless. So then he had the experience, so he made up his mind that I should also try. Accordingly, he filled up the form and talked to me, and that this is the case. Would you like to go? I said, fine. কারণ আমার গ্রামে একটা ছেলে ছিল ফ্রম এ ওয়েল টু ডু ফ্যামিলি, গ্রামের একটু দূরে পিছনে। ওই ছেলেকে দেখতাম খুব স্মার্টলি ড্রেসড আপ করতো। সে শিলংয়ে পড়তো ছুটিতে যখন আসতো, হি ইউজ টু বি সুটেড বুটেড। তো দেখা আই ইউজ টু গেট ইমপ্রেসড দ্যাট বোর্ডিং স্কুলে থাকা। দ্যাট ইজ অলসো ওয়ান, নট দ্যাট it inspired me, but it impressed me. His demeanor. One of the
decision. So I had taken that if I make it. So my mother was a little worried, naturally. মাদের যাওয়া হয় সব মাদেরই, আর পার্টিকুলারলি ওই সময় এত দূর যা থাকা একা খুবই কষ্টদায়ক। ইনফ্যাক্ট আমি যখন ফাইনালি ভর্তি হয়ে যাই, আমার গ্রামের অনেক মহিলারা আমার তোমার দাদিকে দাদির সাথে আমাকে দেখতে আসতো, যে এত দূর যাবে এতটুকু ছেলে, আর তোমার দাদিকে বলতো যে তুমি আপনি কেমন নির্দয় মা, যাতে একটু বাচ্চাকে ছেড়ে দেবেন একা। তো ও তাদের দ্বারা তোমার দাদি ইনফ্লুয়েন্স বা ইভেন অ্যাট দি লাস্ট মোমেন্ট তোমার দাদি বলে কি বাবা না গেলে হয় না। তা আমরা মা দেখো একটা ভুল করছি, প্রথম ওই আনমোটলেস করেই করিনি, আবার এটা ভুল, যাই দেখি যদি ভালো না লাগলে চলে আসবো, আমারও তো অনেক খারাপ লাগবে তোমাদের ছাড়া। অ্যান্ড অ্যাকর্ডিংলি তারপর গ্রামের কি মেয়েরা কি মহিলারা দেখতে আসতো, আর বিকালবেলায় গ্রামের মুরব্বীরা সবাই, আর যেহেতু আমাদের ফ্যামিলি ওয়াজ ভেরি ওয়েল নোন, আই মিন সর্ট অফ ডমিনেটিং, তো অ্যাডমিশন প্রসেসটা হচ্ছে দ্যাট ফার্স্ট রিটেন টেস্ট আর ঢাকা। এটা রিটেন টেস্ট আর আমাদের বোধ হয় তেজগাতে হয়েছিল বোধ একটা হ্যাঙ্গারে, কারণ অনেক লোক ছিল, আবার কিছু লোক বোধ হয় রিক্রুটিং অফিসেও বসারই করছিল, 40-50 জন, বাট আমরা 250-300 ছিলাম, বাকিরা এয়ারফোর্সের হ্যাঙ্গার আছে না, ওই একটা হ্যাঙ্গারে করছিল। তো ওইটার রেজাল্ট কয়েকদিন পরেই দিয়ে দেয়। না, দাদা যেত না, আমার সাথে যেত বাহানি বলে একটা ছিল আমাদের ওল্ড ফেথফুল, সে আবার শিক্ষিত ছিল না, ক্লাস 7-8 পড়ছে, জাস্ট অ্যাজ এ ফিজিক্যাল সিকিউরিটি, নট দ্যাট হি নিডেড এনি গাইড। অ্যান্ড পরে জিঞ্জিরা স্কুলে, প্রাইমারি স্কুলে যখন রিটার্ন হয়ে যায়, ভাইভা হয়ে যায়, তারপরে জিঞ্জিরা প্রাইমারি স্কুলে হেডমাস্টার ছিল, পরে হেডমাস্টার হয়েছে আর কি, তো উনি আসতো, নিজামুদ্দিন নাম। তো ওইভাবে ধরো যখন ভাইভা হয়ে যায়, তো ভাইভাতে obviously I was very nervous because after all an Englishman taking the viva. কি ভাইভা? না, রিটেন রেজাল্টের পরে ভাইভার জন্য কোয়ালিফাইড ছিল about 200 people. হ্যাঁ, আমার মনে হয় মেবি 3 days or so, 3 or 4 days, যাই করছি 1 days। ওরা নোটিশ টাঙ্গায় দিত, তখন মোটামুটি ডেইলি ওই যে বাহানেরই ছিল ডিউটি, তখন তো টেলিফোন আমাদের বাসা ছিল না, রিক্রুটিং অফিসটা ছিল আমাদের ঢাকেশ্বরী বাসার কাছে, এই যে বুয়েটের এখন যে রেড বিল্ডিংগুলো আছে লাস্টে যে, হ্যাঁ, ওইখানে একটা পুকুরও ছিল, সুন্দর ঘাট ছিল, লাল একটা বিল্ডিং ছিল দোতলা, তো ওইটা তো তাকে পাঠানো হয়তো ডেইলি, তো সে আমি খবর এনে দিত রেজাল্ট। তো যেদিন ইন্টারভিউ হয় সেদিন তোমার একটু নার্ভাস ছিলাম, দ্যাট ইংরেজি, আর আমি তোতলাতাম তখন, কিন্তু সারপ্রাইজিংলি ইট হ্যাজ বিন থ্রু আউট মাই ক্যারিয়ার, এই তোতলামিটা অ্যাট দ্য রাইট টাইম ছিল না, আই মিন আই ডিড নট স্টাবার। এটা আমার ফ্লাইংও একই জিনিস হয়েছে, আর্টিতেও আই নেভার স্টাবার্ড। তো উনি ইংরেজিতে আরম্ভ করলেন, এটি করলেন, নানান প্রশ্ন জিজ্ঞেস করলেন। তো তারপরে যে বুলুভাই ছিল আমার, ওই নাম থেকে আরম্ভ করে, ওয়ার ডু লিভ অ্যান্ড হোয়াট ইজ ইউর ফাদার, I mean about 5 to 7 minutes maximum interview. Okay, thank you. এই ঠিক করে তো ওইটা আবার শিখাই দিছিল যে মেজো ভাই, যা গুড মর্নিং বলবে, এই বলবে, এই সে। তো কি থেকে বলে কি বসবে না, দাঁড়া থাকবে যতক্ষণ না বলে। তো যে ইন্টারভিউ নেয় তার নাম ছিল মিস্টার উইলবার্ট। তো হি ওয়াজ অলসো এ নাইস জেন্টলম্যান, স্মাইলিং, এসে। তো ইংরেজিতে আল্লাহ দিলে সবে I did not falter in the replies and all. So I was told the same day about the Viva result.
তো তার পাশে লোকাল রিক্রুটিং অফিসারও থাকতো এয়ারফোর্সের, কারণ এয়ারফোর্স অ্যাফিলিয়েটেড স্কুল ছিল তো এয়ারফোর্স ওই লজিস্টিক্স দিত, সেও থাকতো। সে আমাকে সাইড থেকে ইশারা বললো দ্যাট হয়ে গেছে। তো ওরা আবার একটু ফাইনালি করে বলে এই টাইপের একটা ইঙ্গিত। তারপরে অফিসিয়ালি রেজাল্ট টাঙা দেয় কি পরদিনই বোধ হয়। তারপরে বলে মেডিকেল, ওই রেজাল্ট টাঙাবার পরে বলে অমুক দিন এসা মেডিকেল পেপার্স, মেডিকেল ফিটনেসের কি অথরাইজেশন নিয়ে যাও, এটা কুটমুটলাতে হবে। আমার চেনা করে না, ইনসিডেন্টলি একটা খুব ইন্টারেস্টিং এয়ার ভাইস মার্শাল সুলতান মাহমুদ, হি ওয়াজ কি বুলুভাইজ ক্লাসমেট, অ্যান্ড সামাদ ওই যে লাস্টের দিকে কি বুলুভাই হয়ে গেছিল। তো যখন বুলুভাই যায়, ওই সুলতান মাহমুদ বুলুভাইকে দেখে আমি লুকাবার চেষ্টা করি। তো জিজ্ঞেস করে, তুই কই যাস, তুই কী করছ সেখানে? তোর ভাই বলে না না আমি নিজেই। তো বলে আমার ছোটো ভাই যেতেছে ওর সাথে, তুই পড়বি? হ্যাঁ, ও তোর থেকে 2 বছরের জুনিয়র। বলে যাই দেখি এই করা, ইট ওয়াজ অ্যান ইনসিডেন্ট। আর বাকি 2-1জনের সাথে পরিচয় হয়েছে এইভাবে আলগা, না পকজ স্কুল থেকে কেউ যায়নি, ম্যাক্সিমাম আর্মাটুলা স্কুল থেকে দিছে, আর সেন্ট গ্রেগরি স্কুল থেকে। তা দেখছি, এই যে কাসেমকে দেখছি, মুস্তফা বলে একটাই ছিল, নুরুল ইসলামকে দেখছি, মুরগি নুরুল ইসলাম বলে আমরা, ওই যে হাসিনা ম্যাডামের হাজবেন্ড। কিন্তু ওই টাইপের ফ্রেন্ডশিপ গ্রো করে যে যার যার নিয়ে ব্যস্ত ছিল। ফ্রেন্ডশিপ স্টার্টেড, ইটস এ ভেরি পার্টিনেন্ট কোশ্চেন, গুড কোশ্চেন। তাতে অনেক সময় তো এগুলো দল বাইন্দা অ্যাপ্লাই করে। তো সেই ইশারা রিক্রুটিং অফিসার ইশারায় বললো জাস্ট ঘাটটা নাড়া হয়ে গেছে। তো পরদিন রেজাল্ট টাঙ্গা দিছে, তো কি বলে দিচ্ছে দ্যাট কালকে এসো, কি রেজাল্ট হবে এবং যারা কোয়ালিফাই করবে তোমাদের মেডিকেল হবে। অ্যান্ড মিস্টার উইলবার্ট কেম ফ্রম পাকিস্তান ফর দ্য ইন্টারভিউ। তো মেডিকেলে যখন গেলাম, তখন মেডিকেল একদিন আমাকে ডেফার্ট করলো। আমার একটু কানে প্রবলেম ছিল, বুঝলা। তো ক্লিয়ার করলো ইন দ্য সেন্স দ্যাট ওই যে লোক ধৈরা টৈরা আর কি, ধরো ক্লিয়ার, তার যত বাঙালি যাওয়া যায় ইটি করো। আর রিক্রুটিং অফিসার আমার অনেক দূর সম্পর্কে আত্মীয় ছিল, হ্যাঁ, ফ্যামিলি ছিল, এবং আমার মার কী টাইপের যেন আত্মীয় হতো। যাই হোক, অ্যাপ্রোচ করা হয়েছিল তাকে, তো বলছে দেখব। তো মেডিকেল তারপর দিন আবার নিল, কান টান ঠিক করে, তো ক্লিয়ার করে দিচ্ছে। তো মেডিকেলের পর তো আর কিছু থাকে না। তারপর বললো যে তোমরা ওয়েট করবা, ফাইনাল সিলেকশন উইল বি ডান বাই হেডকোয়ার্টার্স, সব রেজাল্টস কম্পাইল করা, এবং হয়তো 15 দিনের মধ্যে গেল। তো তারপরে ওইটা বলার পর থেকে 4-5 দিন পর থেকে ডেইলি পোস্ট অফিসে লোক পাঠাইতো আব্বা। আমি এক দিন গেছি, কারণ ওই চিঠিটা মিস হয়ে গেলে তো মিস হয়ে গেল আবার, বুঝলা। তখন মিস হওয়া হয়তো না, যদিও রেজিস্টার চিঠি আসতো, তারপরও না রেজিস্টার্ড হয়তো না, মানে ডাইরেক্ট চিঠি। তো চিঠি রোজ আবার উকি দিয়ে পোস্ট মাস্টার টেবিলে দেখতাম দ্যাট গভর্নমেন্ট চিঠি ওই টাইপের আছে কি না। তো ফাইনালি ফেব্রুয়ারির শেষের দিকে বোধ হয় আমার মনে হয় কলা প্লেটকে, বুঝতে পারলা। এই তো বিরাট এক্সাইটমেন্ট, বিরাট খবর, এটি কাপড় টাপড় বানানো, এটি করারই। তখন আমাকে একটা দিছি, আমার মেজো খালু, সে আবার খুব পশ লোক ছিল, সে আবার আইডিয়া দিল ওইখানে যাবে, নাইট স্যুট লাগবে, হ্যাঁ, স্লিপিং গাউন লাগবে, তারপর বড় টাওয়াল লাগবে, একটা স্যুটও লাগবে বোধ হয়। তো আমার বাবা আবার জিজ্ঞাসা, স্যুট কি সে বাচ্চাদের? না থাকলে ভালো, একটা বুঝায় যে কোটটা দেখো না একটা পরা, ওটা স্যুটেরই ছিল।
হ্যাঁ প্লেনে যাওয়ার আগে, কিন্তু আবার ওই নিচে তো হাফ প্যান্ট পরে, তো ওইটা ক্রিয়েটেড লট অফ প্রবলেম। যেদিনকে ল্যান্ড করি সেদিন তো সন্ধ্যা হয়ে যায় ল্যান্ড করতে করতে, তারপরে যে খাবার যাবো এত ঠান্ডা লাগছিল, যাই হোক তো সব যাওয়ার প্রস্তুতি মেন্টালি। তারপরে ফাইনালি যখন সিলেকশন লেটার হয়ে গেল, বললো রিক্রুটিং অফিসারের কাছে যাও, ওই চিঠিতে লেখা কন্ডাক্ট রিক্রুটিং অফিসার ফর ইউর পাসপোর্ট। দিস ওয়াজ এ ভেরি ইন্টারেস্টিং ফেজ অফ দ্য পাসপোর্ট, এটা আমি কখনো ভুলবো না। তো এখান থেকে একটা চিঠি নিয়ে গেলাম দ্যাট হি হ্যাজ বিন সিলেক্টেড ফর দিস, হি ইজ রিকোয়ার্ড টু বি ইস্যুড পাসপোর্ট। হ্যাঁ, তখন পাসপোর্ট ফর্মে ক্লাস 1 গেজেটেড অফিসার, আমি যে কোনো ফর্মে ক্লাস 1 গেজেটেড অফিসারের সিগনেচার লাগতো। দিস ওয়াজ অ্যান্ড ইট ওয়াজ এ ভেরি ডিফিকাল্টি। তখন বাঙালি ক্লাস 1 গেজেটেড অফিসার সংখ্যা খুব কম ছিল, বুঝতে পারল? তো খুব কম ছিল, তো আমি নিয়ে গেলাম। আমি সেদিন আবার এর মাঝে দিয়ে আর একটা কথা বলি উচিত টু রিমেম্বার, আমার বাবা কখনো ব্ল্যাঙ্ক পেপারে সাইন করতো না। হ্যাঁ, তো উনি একটা পেপার সাইন করে আমাকে দিয়েছিল, পেপার সাইন করে, কিন্তু উনি 3 বার বলছে কি খবরদার এটা শুধু এই কারণে, এক্স্যাক্টলি কী কারণে, এই কারণে হইলে কি লেখা জমা দিবা, আদারওয়াইজ ডোন্ট। সে এত ভয় পেত দ্যাট এটা যদি কেউ কারো হাতে পড়ে যদি মিস্টি করে, তো উনি বলছিল যদি তারা কোনো আন্ডারটেকিং এই সে চাই দ্যাট আই এম উইলিং টু সেন্ড মাই সান টু, এই টাইপের হলে দিবা, রিলেটেড টু দি স্কুল, এনি আদার ম্যাটার ডোন্ট। আর না লাগলে কি ছিঁড়া ফেলবা, নাকে নিয়ে আসবে। আমি ছিঁড়েই ফেলছিলাম, কিন্তু সে এতবার এই করছে, জিজ্ঞাসা করছে, আমি বললাম হ্যাঁ বাবা ছিঁড়া এইভাবে 3 জায়গায় ছিঁড়া ফেলছে যাতে জোড়া না লাগাতে পারে। তো বলে কেন ছিলে, আমি তো বলছিলাম নিয়ে আইতে। আমি বললাম পকেটে নিয়ে ঘুরবো, ওর থেকে ভালো ছিঁড়েই ফেলি। হ্যাঁ, আর আপনার সিগনেচারটা আমি একদম টুকরা টুকরা করেছি, সেটা মিলাইবার কোনোই নেই। তো হি ওয়াজ স্যাটিসফাইড, হি হ্যাড দ্যাট কনফিডেন্স ইন মি। তো পাসপোর্ট অফিসের ফর্ম, এটা বলে রাখি, আমি যে কোনো ফর্মে ম্যাক্সিমাম ইম্পর্টেন্ট হলে ক্লাস 1 গেজেটেড অফিসারের কি ভেরিফিকেশন লাগে, সিগনেচার লাগে, অ্যাটেস্টেশন। এবং ইট ওয়াজ এ প্রেটি ডিফিকাল্ট জব, কারণ আমার আত্মীয় স্বজনের মধ্যে ক্লাস 1 গেজেটেড অফিসার তখন মাত্র 2 জন ছিল, 2 জনই জাজেস। একটা হলো আলো মামারি এরশাদ মামা, আর একটা হলো খালু, বড় খালু। তো তারা ক্লাস 1 গেজেটেড ছিল, আবার তাদের কাছে আউট অফ ঢাকা ট্রাভেল করা। তো যেদিন ওই চিঠিটা দিল, অ্যাপয়েন্টমেন্ট লেটার, অ্যাডমিশন লেটারটা, আর এই রিকোয়েস্ট ফর দি পাসপোর্ট, তো পাসপোর্ট অফিসে একাই চলে গেলাম। সেদিন ইনসিডেন্টলি আবার আমি একাই আসছিলাম, চিঠি কালেক্ট করবো, এটা একাই। হ্যাঁ, একাই আসতাম। তখন আমি পগজ স্কুলে যেতাম, এটা তো খুব একটা দূরে নয়, এই যে বক্সিবাজার তো ছিল রিক্রুটিং। তো ওইখানে ইন্টারেস্টিং পয়েন্ট ইজ দ্যাট, এই পয়েন্ট আমি কখনো ভুলবো না, দ্যাট পাসপোর্ট অফিসে গেলাম। পাসপোর্ট অফিস ওয়াজ লোকেটেড, এখন যে আছে না মৎস্য ভবন, তো পাসপোর্ট অফিসে যায় আমি ওই সাইনবোর্ড দেখা, নেম প্লেট দেখে ঢুকে পড়ছি। চৌকিদার কিছু, পিয়ন কিছু জিজ্ঞেস টিজ্ঞেস, নর্মালি তো তাদের ক্লাস 1 অফিসে ঢুকার আগে 101টা প্রশ্ন দাঁড়ান জিজ্ঞেস করি। তো কি ঢুকে পড়লাম, তো দি অফিসার ওয়াজ কোয়াইট সারপ্রাইজ। হ্যাঁ, আমাদের কিছুক্ষণ তাকে বলে, আমি সালাম টালাম দিয়েছি। তো সালাম টালাম দিয়েছি, উনি দেখে সারপ্রাইজ, যে তুমি কে? আমি বললাম যে এরকম সরি। তো বলে তুমি ঢুকলে কী করে? পিয়ন থামায় নেই? আমি বললাম না। পিয়ন কে ডাকলো, উনি ডাকে জিজ্ঞেস করে উনি কি ঢুকলেন কীভাবে? হ্যাঁ, এই ছেলে ঢুকলো কীভাবে? বলে স্যার আমি ভাবছি আপনার আত্মীয়, হ্যাঁ, অথবা আপনার ছেলে খুব ক্লোজ আত্মীয় হবে, যেভাবে উনি ঢুকলেন কনফিডেন্সে। তো বলে তুমি কী চাও? তখন আমি বললাম চিঠিটাতে, আমি বললাম এইটা, এই আর্জেন্ট পাসপোর্ট। আর্জেন্ট পাসপোর্ট তোমার?
না কেন? তখন আমি বললাম জাতির সাথে আমি যখন শুনলো যে সরকারি স্কুলে কি ভর্তি হয়েছে হয়েছে, হ্যাঁ, তোর বলে বসো। তো বসো বললা, তারপর 4 অর্ডার দিল, কেমনি সিলেক্টেড হলো সে পুরো স্টোরিটা শুনলো। হ্যাঁ, বুঝতে পারলাম যে তারও হয়তো ছেলে টেলে ছিল একটা বয়সের, would probably be qualified। বসা তারপর ওই ফর্ম তো বলে তোমার তো বাবু আজকে তো হবে না। আমরা কেন স্যার? বলে এটা তো টাইম লাগবে, একটা ক্লাস 1 গেজেটেড অফিসারের সাইন লাগবে। তার মানে স্যার আমি তো সিলেক্টেড হয়ে গেছি, জানেন, এতগুলো প্রসেস হয়ে আসছি, হ্যাঁ, তাদের ওইখানে একই জিনিস দিচ্ছে। আর যেহেতু এটা হয়ে আসছি, আপনি তো স্যার ক্লাস 1 গেজেটেড অফিসার, তো আপনি যদি কাইন্ডলি করে দেন, হ্যাঁ, তাহলে স্যার আমার জন্য অনেক সুবিধা হয়, সময় বাঁচে। তো সে একটু ভাবলো, মুচকে হাসলো, বলে তুমি তো বলো স্মার্ট ছেলে, হ্যাঁ, আচ্ছা ঠিক আছে আমি করে দিলাম। বলে আমরা করি না নর্মালি, গার্জেন না নিয়ে আসলে, বাট যেহেতু তুমি এই প্রসেসে আসছো, আসছে, আমি করে দিলাম। তো ইট ওয়াজ এ ভেরি সারপ্রাইজ। এই পাসপোর্ট নিয়ে যখন বাসায় ফিরলাম, তোর দাদা বলে তুই কীভাবে করলি একা, হাউ কাম? একটা পাসপোর্ট করতে অনেক দৌড়াদৌড়ি করতে হয়, এই ফর্মালিটি। এখন আমারই করে দিচ্ছে, চাও খাওয়া দিচ্ছে। ওই পাসপোর্ট ও বানাইতে তখন পিয়নে বলে চা নিয়ে আসো ছেলের জন্য। তারপর কিছুক্ষণ গল্প টল্প করতো। সো ইট ওয়াজ এ ভেরি আনইউজুয়াল দ্যাট 11.5 বছর বয়সে যায় আমি একা আমার পাসপোর্ট বানিয়েছি। তো দাদা বিশ্বাস করেন, বলে দেখি। তখন আবার ওই পাসপোর্টটার অন্যরকম ছিল, লম্বা, আর ওইটা ইন্ডিয়ান পাসপোর্ট, শুধু ইন্ডিয়াতে আসা যাওয়ার জন্য। কারণ যে এয়ারক্রাফট ল্যান্ড করতো ইন্ডিয়াতে, ওর জন্য যদি বাই চান্স থাকতে হতো কখনো। তো ইট ইজ এ ভেরি মেমোরেবল থিং ফর মি। আই উইল নেভার ফরগেট ইট দ্যাট। ওইভাবে যে আমি যে ইনস্ট্যান্টলি মাথায় যে বুদ্ধি আসলো, তাকে সাজেস্ট করি স্যার আপনি যদি করে দেন অনেক ভালো হয়, আমি এই গ্রাম থেকে আসা যাওয়া 2 দিন। তো বলে ঠিক আছে হিসাব। তারপর বলে চা, পিয়নে বলে চা নিয়ে আসো, চা নাস্তা নিয়ে আসো। ও ব্ল্যাঙ্ক পেপার ওর পরে আমি ছেড়ে ফেলছি, ওইখান থেকে বের হয়ে তখনই বোধহয় ছিঁড়ে ফেলছি। উনি বলেন কী ছিল? তো আমি বললাম স্যার একটা চিঠি, একটা ব্ল্যাঙ্ক সাইন করা আমার আব্বার সিগনেচার করে দিয়েছিলেন, দ্যাট যদি লাগে কোথাও কোনো কাজে এই পাসপোর্ট ডিক্লারেশন এর ব্যাপারে, তো ওইটা ছিঁড়ে ফেললাম। তো বলে ছিঁড়লা কেন? আমি বললাম ওইটা তো ব্ল্যাঙ্ক স্যার, কারো হাতে পড়লে। তো আবার আছে না একটা ভেরি ক্লেভার অফ ইউ। হ্যাঁ, তো এটা, হ্যাঁ, পাসপোর্ট তো নিয়ে আসলাম। তো তোমার দাদা ওয়াজ সারপ্রাইজ, ইনফ্যাক্ট এভরিবডি ওয়াজ সারপ্রাইজ, যে কেউই হবে, কারণ এটাও আমার একটা মেমোরেবল ইনসিডেন্টের মধ্যে পড়ে। হ্যাপি দ্যাট 11.5 বছর বয়সে, না 11 বছর বয়সে যা আমি আমার পাসপোর্ট একা বানিয়ে আনছি। হ্যাঁ, তো তারপর কেমনে প্রশ্ন করলো কীভাবে গেজেটেড অফিসারের সিগনেচার আদায় করলাম, এই সেই ইত্যাদি। তো কামিং ব্যাক টু যে বছরে একবার ঈদের সময়, 2 ঈদে তোমার দাদা একটা বিরাট নৌকা করে আমাদের নদী পার হয়ে শপিংয়ে নিয়ে আসতো। শপিং সেন্টার তখন ছিল সদরঘাট, পাটুয়াটুলি, ইসলামপুর, এই একটা স্ট্রিকই ছিল মেন শপিং। একমাত্র সো কল্ড ডিপার্টমেন্টাল স্টোর তখন ছিল এল মল্লিক অ্যান্ড সন্স বলে একটা দোকান। উইল কাম ব্যাক টু এল মল্লিক লেটার। প্রথম অমৃতা বস্ত্রালয় নিয়ে যেত, দ্যাট ওয়াজ দ্য বিগেস্ট শপ। বাট হ্যাঁ, প্রতি বছর ওই একটাই। তারপর যদি অন্য কোথাও যেতে চাইতাম, সব থাকতো, ওই মাঠ থেকে টাকা নিয়ে পটে অন্য দোকানে যেতাম। তো ওইখানে কেনাকাটি শেষ হয়ে গেলে, কাপড়ের রেপার্ট হয়ে গেলে এল মল্লিক অ্যান্ড সন্স ডিপার্টমেন্টাল স্টোরে নিয়ে যেত। ওইখানে যদি কোনো জিনিস তার পছন্দ হতো, আমাদেরও পছন্দ, এবং সবার জন্য যদি সাইজ মিলতো তাহলে কিনে দিত। আর যদি সাইজ সবার জন্য না হয়তো কিনতো না। তো দ্যাট ওয়াজ দ্য স্টোরি। তারপরে যে বাটা সুতি নিয়ে যেত, বাটা সুতে চয়েস ওয়াজ ভেরি লিমিটেড। তারপরে ওইটি কিনতে হতো, স্যান্ডেলও ছিল, ছিল। তারপর লাঞ্চ করতে নিয়ে যেত, কি সবাইকে নিয়ে কোথায় যেতে চাইতে, ওই নর্মালি ওই কোর্টের এখানে আসতাম,
হাইটে আসতে 5 মিনিট লাগে, আর তখন তো এত ট্রাফিকেরই ছিল না, রিক্সায় ছিল। হ্যাঁ, ব্যাগ থেকে অথবা দোকানে রাখতাম, এটা মনে নেই, যাওয়ার সময় নিয়ে যেতাম। যেহেতু তোরা আবারও চিনতো, রাইটি করতো, হয়তো বলতো কি স্যার যদি বাইরে যান রেখে যান, পরে নিয়ে যান। সে একটা লোক দিয়ে নৌকাকে উঠে দিত, পরে নৌকা বসাই থাকতো। রাত্রে আমার আবার চুল লম্বা ছিল, লম্বা চুল রাখার অত ইনা বাবরি টাইপ না, বাট এই সেটটা, এবং আমার চুল খুব সিল্কি ছিল। তো রাত্রে বসে আমি 2-1 দিন দেখতাম, আবার কম্পেয়ার করতাম কাপড়ে কার কোনটা কী। তো তোর দাদা ফট করে কেচি দেয় আমার চুল, সামনের চুল কেটে দেয়। আমার রাগে আমি নর্মালি রাগি না, তার সাথে রাগার সাহসও খুব কম হয়। সে আমাকে কখনো মারে নাই, শুধু একদিন মারছে, ওইটা আবার বলি, কি ভুলে গেছিলাম। রাগেই আমার মাও খুব রাগ করছে, তো বলে দিলেন তো ছেলেটা ইত্যা শেষ করে। হ্যাঁ, এত শখ করো, ই করো, ওর চুলের প্রতি একটা উইকনেস আছে, ও রাখে তো কী হয়েছে, ওই এগুলো তো গুন্ডা পুন্ডার মতো না দেখতে, একটু বড়। হ্যাঁ, ও যখন হাতে চুলগুলা চড়ে হাতে পিছনে উঠা নামা করে, ওর ইত্যা তো দিলেন শেষ করে, ওরে হি রিপেন্টেড, দ্যাট ওয়াজ ইট। আর একটা ইনসিডেন্ট মনে পড়ে, যে একদিনে আমাকে মারছে তার জীবনে, আমাকে সব জায়গায় নিয়ে যেত চাইল্ডহুডে। ওই যে বললাম পদ্মাতে চলে যেতাম, ধলেশ্বরী ম্যাক্সিমাম ঠিক কাছে ছিল, নৌকা করে আত্মীয় স্বজন, তোমার দাদা এমনি ঘুরতে। তখন তো রিক্রিয়েশন খুব কম ছিল ওই বয়সে, তখন দ্যাট ওয়াজ এ বিগ ইস্যুতে, দ্যাট ইলিশ মাছ, শুধু ইলিশ মাছ খাওয়া সেদিন, একদম তাজা ইলিশ মাছ ভাজা, রান্না, এই করা। তো না, আমাকে শুধু নিত, চোদ্দের মধ্যে তোমার আবার আমাকে অনেক জায়গায় নিয়ে যেত। তো আরেকটা, ওগুলো খুব এনজয়েবল ছিল। আমি একাই বড় ছাউনির উপরে, সাঁতার টাতার জানতাম তো, ভয় ছিল না। ওই যে ছাউনির উপরে বসে এনজয় করতাম, আর তারা গল্প টল্প করতে করতাম। আমার আরেকটা ইনসিডেন্ট মনে পড়ে, আমাকে সব জায়গায় নিয়ে যেত। তো মৎস্য সমিতির সোয়ারিঘাটেই ছিল, হ্যাঁ, তো ওদের একটা দাওয়াত ছিল, ওদের একটা অ্যানুয়াল ডিনার কি লাঞ্চ ছিল বোধহয়। তো বলে চলে অমুকদের ওইখানে নিয়ে যাবো। তা না, মৎস্য বাবা, ওদের হাতেই গন্ধ, এই ঠিক আছে, বলে আয় না দেখবি এটা কত ভ্যারাইটিসের মাছ এসে। সত্যি যায় দেখলাম, সে ইনসিস্ট করে, তো আমি গেলাম। মাই গড, মাছ তো ছিলই সব রকমের, এত ভ্যারাইটিস, 100 রকমের মাছ, মাংসটা সব ছিল। ইট ওয়াজ ওয়ান অফ দি বেস্ট। সার্ভিং ওয়াজ ওই যে বৈশাই ছিল, তো মেলার মতোই। আই ওয়াজ রিয়েলি ইমপ্রেসড। তো পরে আমাকে বলে যাওয়ার পথে, কি কেমন লাগলো? না, ভালোই ছিল। না, কুকড, অল কুক, যে খাওয়াই। আর তো দাদা আমাকে শুধু একদিন মারছিল, এবং ওইটার জন্য পরে সে রিপেন্ট করছে। তো রিপেন্ট করাটা হয়েছে কি, সে দুপুরে ঘুমাতো। তার একটা অভ্যাস ছিল, দুপুরে খাওয়ার পর ঘুম, এবং তার পা টিপতো একজন। হ্যাঁ, তার ইনস্ট্রাকশন ছিল ঘুমায় গেলে, সে যখন শিওর হবে তার ঘুমায় গেলে চলে যেতে। তো আমি সেদিন দুপুরের পরে আমাদের ফুটবলটা আনতে গেছি, তার খাটের নিচে চলে গেছিলো আগের দিন। পরদিন যখন খেলতে যাব, ওর আগে খাটের নিচে গেছে, অ্যান্ড তো আমাকে পাঠিয়েছে দ্যাট বলটা নিয়ে আয়। তো গেছে, আস্তে আস্তে ক্রল আন্ডার দি খাট। তখন তো পালংগুলো তো উঁচাই হতো বেশ। তো ভাবতাম দ্যাট আই উইল বি এবল টু কাম ব্যাক। তখন বোধ হয় ক্লাস 4 হব, 4 কি 5। তো বোধ হয় পার হব নিয়া, হি জাম্পড অন মি লাইক এ টাইগার। আমি ওই ঘুমের থেকে ওইটা রাগে কাঁপতে তারপর একটা থাপ্পড় দিতে দাগ বসে গেছে। সবাই বাসা ওইটা
এইভাবে মারে, এইভাবে তোর দাদাকে বকা দেওয়া, এইটি সে তখনও কাঁপতেছে। তো হয়েছে কি আবার পিঠটা লাগছে খাটে। হ্যাঁ আওয়াজ যখন ওঠা হচ্ছে বা হয়তো একটু আওয়াজ হচ্ছে, অথবা বেডে একটু ট্রেমার হচ্ছে, ওই একবারই মারছে আর করে মারি নেই। ওইটা নিয়ে সে এত বকা খাইছে সবাই থেকে। তো এই একটা জিনিস। হ্যাঁ ঘুম পাতলা ছিল, ওনার ঘুম আমার মতোই ছিল। তো আমার খালু ছিল আবার অ্যাডভাইজার, উনি আবার কলকাতা ব্যবসা করতো, আসা যাওয়া করতো, তার লাইফস্টাইল একটু ডিফারেন্ট ছিল, তাকে সেটজি বলতো সবাই। হ্যাঁ তো পরে হ্যাঁ না খালু, এই যে মফিজুল ছিল না, মফিজুলেরই। তো উনি তাকে সেটজি বলতো, কিন্তু পরে অবস্থা খুব খারাপ হয়ে গেছে এই সাথে। তো উনি আবার লাইফস্টাইল, তখন ক্যালকাটা ওয়াজ অ্যান আইকন সিটি ফর আস। ওইখানে তার ব্যবসা ছিল, ঢাকা সেই করতো, ক্যালকাটা গাড়ি ছিল, কোনো খেয়াল করতো না, ম্যানেজারের উপরে ছাড়তো, দেখা গেল যাচ্ছে সব খেয়াল উৎপাচ্ছে, পপার হয়ে সে ফিরল। তারপর তার ব্যাংক লোন ওয়াজ চেজিং হিম ইন ঢাকা অলসো। তো যাই হোক, তো হি ওয়াজ দ্য অ্যাডভাইজার, ইউজ টু সে এই লাগবে, ওই লাগবে, এই লাগবে। হ্যাঁ তো ওগুলো কিনা টেনা সব কমপ্লিট, অ্যান্ড যাব। ওই টাওয়াল কিনা, এক্সট্রা টাওয়াল, তারপর স্লিপিং স্যুট, গাউন, স্লিপিং গাউন, স্যুট, এগুলা একটা স্যুটকেসও কিনে হলে ভালো। ডেট পড়লো ওই যে 25শে মার্চ, ওয়াটেক্স ইসলামপুর থেকে। এটা আমার ফুপা কিনা দেয় কি, I mean my father had to pay, it was a very costly তখনকার কনটেক্সটে। তো ঘড়িও কিনা, ঘড়ি পছন্দ হয় তোর দাদা সবারই, কিন্তু দামটা দাদার একটু পছন্দ না। তোর দাদা আবার একটু হিসাবে ছিল, মানে যতই লাইক করতো যাই করতো। 260 টাকা। তোমার তখন 260 টাকা অনেক টাকা। সিনিয়র ক্লাস 1 অফিসার হয়তো 260 টাকা পেত মান্থলি। কি তখন জানি না এক্স্যাক্টলি, বাট রেফারিং টু 64 পর্যন্ত ক্লাস 1 অফিসার 360 টাকা পেত। ওটা আমি এয়ারফোর্সের পে স্কেল থেকে দেখতাম। তো দ্যাট ইজ হোয়াট ইট ইজ। প্রিপারেশন নিলাম, যাও রেডি হবে, গ্রামের সব লোক যাবে। ঈদ ধরছে, বায়না ধরছে, একটা বাস ভাড়া করা হলো। হ্যাঁ, আর আমাদের তখনও গাড়ি কিনা হয়নি, যদি অনেক they could easily afford it, but somehow তোর দাদার একটাই ছিল, তার দরকার নেই, ওইটাকে ট্যাক্সি করে যাওয়া, যেমন এখন রিক্সা করি। ওইটা মনে নেই কোন জায়গা থেকে, আমার মনে হয় খালুই বোধ নিয়ে গেছিলো। 3 পিস ছিল। হ্যাঁ, এটা কোটটা পরে 3 পিস চকলেট কালারের মতো। আর একটা পরছিলাম, শার্টটা ছিল তোর দাদির বানানো, তা প্যারাসুট কাপড়ের। সে আবার তোর দাদি আবার যে সেলাই টেলাইও করতো। সে ওয়াজ এ ভেরি গুড অলরাউন্ডার। আর দাদির হ্যাঁ না, ওইটা ফার্স্ট স্যুট ছিল। ওর আগে একটা ওভারকোট ছিল না, ইম্পোর্টেড, শীতের সময়। কারণ ওই মেন বিল্ডিং থেকে আমাদের যে বললাম না টিচারদের ঘর ছিল ওই যে মাঠের মাঝামাঝি, তো ওইটুক আসা যাওয়ার জন্য, প্লাস এমনি তো একটা ওভারকোট 35 টাকা দিয়ে কিনা হয়েছিল। 35 টাকা না 42 টাকা। তো ওইটা পড়তাম, ওইটাও ভালো এই পর্যন্তই। আর ওই টিচারের রুম থেকে ডাক দিতাম, মা বাবা করতে 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 এক দৌড়ে ভয় যায় আর কি দৌড়তে। তখন তো এইসব সুপারস্টিশিয়াস ছিলাম, খুব ভয় পাইতাম। তো মা বাবা করে দৌড় দিয়ে, তারও একটা টর্চ লাইট ধরতো, এদিকে টিচারও ধরতো। এই আর কি ইন্টারেস্টিং যাই। তারপরে ওই যে বাস ভাড়া করলো একটা, তো ওইটা নিয়ে আমাকে সবাই টিজ করতে পারে স্কুলে। আরে তো এই বাস ভর্তি করা গ্রামের থেকে, বাট এত কাছে তো, আর ফ্যামিলি এত বড় ফ্যামিলি হলে সব আত্মীয় স্বজন আমার না
গ্রামের কিছু মুরব্বী আছে আর একটা গাড়ি কার থেকে জানে নেওয়া হলো আমার মনে হয় এই আমিনদের নানার বাড়ি একটা গাড়ি ছিল মরিস, ওটা আমার জন্য বাবা মা করলো। হ্যাঁ, স্কুলে বলে আসছি তো, নাপাগজ স্কুলে সবাই হাই হ্যালো টিচার্সদের, আর জিঞ্জের স্কুলের হেডমাস্টার অন্য সব টিচারের সাথে দেখা করা, পাউদরা সালাম করা হয়ে দিয়েছি। টিচারও আসছিল 2-3 জিঞ্জেরা থেকে, কি হেডমাস্টার সহ। তো তারপর প্লেন দেখে তো বলে এটা তো অন্যরকম প্লেন, কারণ ওর আগে আবার প্লেন দেখছি এই খোরশেদ চাচা এয়ার স্কাউটে ছিল, কোয়েটা গেছিল এয়ার স্কাউট করছে তখন, ওই যে DC-3 কি ডাকোটা DC-3 এই যে এরকমভাবে যেগুলো থাকতো ওইটাতে ফ্লাই করতো, ওইটা মনে আছে, ওইটা বাস ভরাইছিলাম আমরা তারা সি অফ করতে, এবং আমরা রানে ক্রস করি খুব ডেঞ্জারাসলি, ঠিক আমাদের উপর দিয়ে টেক অফ করে গেল। আমি তখন তো অত প্রোটেক্টেড ছিল, মিলিটারি ছিল আমাদের উপর যা, পরে রানওয়ের লোকজন দৌড়াই সব, আপনার কী করছেন? তখন দেখতে গেছি, তত তো আর বুঝতাম না। তো সেভ করতে যা দেখি দ্যাট একটা কার্গো প্লেন, ব্রিস্টল ফ্রেটার। এই প্লেনে যখন উঠলাম দেখি ভিতরে কোনো সিট নেই, ওই যে মিলিটারি সিট ওগুলা, আর এমন একটা গন্ধ, মিক্সচার অফ ভমিটিং, হাগু পাদু ভমিটিং ম্যাটেরিয়াল, এক পিকুলিয়ার গন্ধ যেটা সহ্য করা যায় না। আমাদের এক সিনিয়র ভাই সামাদ ভাই, সে তো পরে ওই উপরে ওই এয়ারক্রাফট দেখলে, ফ্রেটার দেখলে নিচে সে বমি করে দিত, এইরকম একটা গন্ধ ছিল এই আর কি। তো না ওই যে কি এয়ারফোর্সের প্লেন, হ্যাঁ হ্যাঁ 2-1 এয়ারম্যানও বোধ ছিল, ওগুলোকে মেল রান বলতো আর কি, ওরা করতো, কিন্তু এইটা আমাদের ছিল। তারপর ও 4 টাকা নিল, বলছিল 4 টাকা নিয়ে আসবো সাথে করে, লাঞ্চ বক্স একটা অ্যাপেল ছিল, একটা কলা ছিল, একটা স্যান্ডউইচ ছিল, একটা কেক ছিল, তো এই টাইপের আরও বিস্কিট টিস্কিট ছিল। 4 টাকারই করা, লং টাইম জার্নি। তো ওইটা থেকে দাদা এমন সাউন্ড, আর এত লো স্পিড, তখন তো লো স্পিড বুঝে নেই অতটা, কিন্তু জানতাম সব দেখা যাচ্ছে আস্তে ধীরে, 8000 ফিট দেওয়া যেত, 140 মাইল স্পিড। হ্যাঁ, তো চোখে সবই ধরা পড়তো, ওগুলো দেখা আর কি টাইম পার করছি। Still, looking forward, yes, it was a mixed feeling that going for new future and leaving behind my mother. তো বাপ মাকে ঠিকই বলছে কি না, হ্যাঁ, দ্যাট পাবে, মিক্সড ফিলিং ছিল। তারপর নতুন জায়গা যাব, নতুন পড়ালেখা, তো মেবি তো ওই যে পাউদুরা সালাম টালাম নিয়ে বিদায় দিলাম। পরে সব বন্ধু বান্ধব আমার টিজ করতে, হয় বেটা তুই তো বাস নিয়ে এসছিস, হ্যাঁ, মানুষ এইভাবে আসে। হ্যাঁ, ওইখানে আমরা ওই ফ্লাইটে স্ট্যাগার করে গেছি, আমরা 10-12 জন গেছিলাম স্টুডেন্টস। ওর পরে আবার গেছে, আবার নেক্সট আসা যাওয়াতে ছিল, এই 10-12 দিনের গ্যাপে সবাই। আমাদের বাংলাদেশি আমরা বেশি ছিলাম। পকজ স্কুলে যখন ছিলাম আমার কাছে সবচেয়ে ভালো ইন্টারেস্টিং লাগতো দ্যাট ওরা একটা স্ন্যাক্স দিত, মিড ডে স্ন্যাক্স টাইম। আর যেহেতু হিন্দু পাড়ার থেকে আসতো, এবং ওই যে ভাজি আর লুচি, টিপিক্যাল লুচি এবং ভাজি অথবা হালুয়াকে মোহনভোগ বলতো ওইটাতে, এবং ওইটার জন্য আমরা লুক ফরওয়ার্ড করতাম, খুবই এনজয় করতাম, খুবই করতাম। আর একটা ছিল আমি আর মন্টু, আমার কাজিন, মন্টু চাচা যাকে বলি আর কি। তো আমরা 2 জন ফ্রেন্ডস ছিলাম। আর গ্রামের, আমাদের জিঞ্জেরা গ্রামের একটা ছেলে ছিল কার্তিক, তার সাথে ভালোই ফ্রেন্ডলি ছিলাম, এর সাথে আসা যাওয়া একসাথে করতাম, অনেক সময় করতাম। তো আমরা ডেইলি, আমি আর মন্টু চাচা ডেইলি এই যে কোর্টের পাশে যে রেস্টুরেন্টসগুলো আছে, এখন আছে ওই রেস্টুরেন্টগুলো, ওইখানে আমরা ডেইলি বুন্দিয়া আর সিঙ্গারা খাইতাম আর চা।
তো একদিন এক বয় বলেছে, ভাইয়া আপনারা এই রোজ কি একই জিনিস খান? তো বদলে তো আমরা জিজ্ঞেস করলাম আর কি আছে। তো সে অনেক একটা লিস্ট ছিল, শাহী টুকরা, এই সেই ফিরনি, জর্দা। তো তারপর একটু একটু চেঞ্জ করতাম। টাকাটা আমি ফাইন্যান্স করতাম ম্যাক্সিমাম টাইম, বাট মাঝে মাঝে মন্টু যায় ওর বাবার থেকে আনতো, বা ওর ফাদার লয়ার ছিল, অ্যান্ড হি ওয়াজ কি না বলে প্রেসিডেন্ট অফ বার অ্যাসোসিয়েশন ফর 14 কন্টিনিউয়াস ইয়ার, আনকন্টেস্টেড। খুবই রেসপেক্টেড লোক ছিল, 14 বছর আনকন্টেস্টেড তখনকার দিনে। তো আবার মাঝে মাঝে ওনার থেকে টাকা আনতে যায়, কোর্টের ভিতরে হিয়ারিংও ঢুকে যেতাম। তো বলতাম দেখেছি 5 মিনিট, যেখানে দেখতাম আর্গুমেন্ট চলতেছে, কথা হতেছে কাঠগড়ায়। সো দ্যাট ওয়াজ এ ভেরি এক্সপিরিয়েন্স। আর আমার স্কুলে তো খুব একটা লম্বা সময় ছিলাম না, উইথ দি রেজাল্টস দ্যাট আই কুড নট মেক লট অফ ফ্রেন্ডস, বাট যারা ছিল 2-4 জন নন অথবা ইন্টিমেট এক্সেপ্ট, হ্যাঁ তারা, হ্যাঁ ওই যে কার্তিক বলে একজন ছিল। তো কার্তিক তো আমার গ্রামের ছিল, তো ওরা আমার গ্রাম দেখতে চেয়েছে। কার্তিক তো চিনেই, কয়েকজন দেখতে চেয়েছে তাদের গ্রাম থেকেই করবো দেখা। তো একদিন অর্গানাইজ করলাম, ওদের যাবার আগে বলছি কি ভাই আমার গ্রাম কিন্তু গ্রাম না। ওরা ভাবছিল আমি বোধহয় অ্যাভয়েড করতেছি, নিতে চাই না, হ্যাঁ ইনফেরিটি কমপ্লেক্স যারা হতো। তো ওরা তো বাসা দেখে সারপ্রাইজ, তারপর হসপিটালিটিও দেখা যায়, এত টাইপের খাওয়া, এতই ওর আগের দিন থেকে রান্না শুরু। হ্যাঁ ফার্স্ট টাইম গেছিলাম। না জিঞ্জির স্কুলে তো ওরা তো যাইতো, কিন্তু ওইভাবে ওদের ডাকার কিছু, ওরাও সাথে যাইতো। তো তখন তো যে গ্রামের বাড়িতে অন্য কেউ গেলে ওই নিয়ে যায়, এটা হাতে করে নিয়ে যায়, এইভাবে ওইভাবে তাদের দাওয়াত করে অথবা অর্গানাইজ করে নেবারই না। তো ওরা খুবই ইমপ্রেস ছিল ওই সাথে। হ্যাঁ 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 সকালে গেছে, ছুটির দিন ছিল সকালে, তখন তো সানডেতে ছুটি হতো, সারা দিন ছিল ছুটিতে। বিকালে আবার কার্তিকের বাসা বলে, আমার বাসা চা খাওয়া যাবে সবাই। তো দে এনজয়েড ইট সেই সাথে। হ্যাঁ আমি তো আমাদের তো যাওয়া আসা ছিল। আর আমাদের বাসাটা আসলে এত সুন্দর ওয়েল লোকেটেড ছিল, আই মিন প্রমিনেন্টলি যে কেউ দেখলে, ইনফ্যাক্ট নদীর থেকে দেখা যেত, এই যে বর্ষার সময় ফ্লোটিং লঞ্চ থেকে। তো সরগোদা স্কুলের জন্য রওনা দিলাম, মিক্সড ফিলিং। তো যা দেখে তো আমরা এক একটা বিল্ডিং দেখে আর বলি এইটাই স্কুল, এক একটা হাউস বিল্ডিং দেখে আবার বলি এক কিনা বলে একই রকম। যখন সেকেন্ড বিল্ডিংটা দেখে সেকেন্ড হাউস, হ্যাঁ তো আমরা বলি এইটাই স্কুল, কিন্তু আসল তো স্কুল বেশ দূরে, প্রায় 1 কিলোমিটার ইসেতে ড্রাইভ, অ্যান্ড ইটস এ হিউজ কমপ্লেক্স। আই মিন সরগোদার এরিয়াল ভিউ যদি দেখো দেখবেন এই আর কি। তো ফার্স্ট আমাদের রিসিভ করলো স্কুলে, ফার্স্ট তো লাহোরে নামলাম। ঠান্ডা খাওয়া, ঠান্ডা লাগতেছে, আমি যদিও কোট পরে, অন্যরা তো আর কোট টোট কেউ না। তো পরে রাতে খাইতে নিয়ে গেলো হাফ আন্ডারগ্রাউন্ড ডাইনিংয়ে প্লেস। খাইটা রাতে ঘুমাইতে হলে ভোর 4টায় নিয়ে গেলো বাসে করে সরগোদা যাব। তো বাসে দেখে খুবই ইমপ্রেস, খুবই উন্নত মানের। পাকিস্তানের বাসগুলো বেশ ভালোই ছিল তো তখনকার কনটেক্সটে। হ্যাঁ তো দেখে ঘুমাইতে গেলাম এটি করে। তারপর থামলাম একদম আর্লি মর্নিং না 7টার দিকে, সাইনবোর্ড পিএ পাবলিক স্কুল সরগোদা। তখন ঘন্টা 6 লাগছে বোধহয়। ওর আগে আবার টিবি হসপিটাল আছে, যেখান থেকে আমি এই যে ভ্যাকসিনটা দিচ্ছি, টিবি ভ্যাকসিন সবাই দিছে। তো ওইটা দূরের থেকে দেখে আমরা নিজেরা বলতেছি ওইটা স্কুল, ওইটা নিশ্চয়ই ওইটাই হবে, এত বড় বিল্ডিং। তো ওই লোক আবার যে গাইড ছিল আমাদের সাথে, আবার একজন গাইড ছিল স্কুল থেকে আসছে, যে প্রিন্সিপালের পিএ বোধ ছিল। হ্যাঁ সাকলান ছিল, 225 বলে একটা ছেলে ছিল, মুস্তফা ছিল। মুস্তফা হলো তোর মরিশিয়ার ওই যে হাসিনা ম্যাডামের বড় ভাই, ইমিডিয়েটলি বড়।
ও ছিল ভাগ করে দিয়েছে তো ও 2-3 জগলু আঙ্কেল আগের ইস্যুতে ছিল। ও খুরশিদ বলে একটাই ছিল, একটা বিহারি, ও ছিল। তো ফার্স্ট স্কুলে বাইরে দেখি ওই গেটেই দেখি একটা বাস, তো বাসে উঠলাম, স্কুল বাস আর কি। হ্যাঁ, ওইটা তো পাবলিক ট্রান্সপোর্ট ছিল। স্কুল বাস আমাদের রিসিভ করলো ই করা। তো ওই 4-5 মিনিট লাগছে আর কি, ধরো এর সাথে যার হাউসে ই করতে। না ওরা জানতো, তো ওরা লিস্ট করে বলে তুমি এই হাউসে। তো আমাদের রিসিভ করলো ফার্স্ট অ্যাটাকার হাউসে মোসলে ভাই, এই যে জুয়েল অফ ম্যান, মোসলে ভাই আর ইমরান ভাই, নাকি মোসলে ভাই বোধ ছিল। ডাইনিং হলে নিয়ে গেল, কাঁটা চামচ দিয়ে খাওয়া ফার্স্ট টাইম। হ্যাঁ, সকালে নাস্তা অন্য সবাই নাস্তা করে স্কুলে চলে গেছে, আমাদের জন্য নাস্তা রেখে দিয়েছিল। তারপর নাস্তা দেখলাম পরেজ দিল, দুধ দিল, তারপর আমি পুরা নাস্তা আর কি, ইংলিশ ব্রেকফাস্ট দিয়ে ওই কাঁটা চামচে। তো আমরা তো পারি না, মুসলিম ভাই খুব পেশেন্টলি বলে ঘাবড়াবার কিছু নাই, এইভাবে ধরা এইভাবে খাও, এইভাবে ধরা এইভাবে খাও, দেখবা 3-4 দিনে শিখে গেছো, তোমাদের কোনো ভয়ের কিছু না। এখানে কাঁটা চামচ দিয়ে খেতে হবে, হাত দিয়ে খাওয়া যাবে না। হ্যাঁ, হাত দিয়ে খাওয়া যাবে না কাঁটা চামচে। তো ওই পরেজ খাওয়াটা ওয়াজ এ ভেরি ডিফিকাল্ট জব। ওই সুপের দিয়ে পরেজের চামচ দিয়ে উঠে খাওয়া। তারপরে আমি হাউসে নিয়ে গেল। এনিওয়ে, তারপরে আজকে শেষ করি।